আমি সোহান বগুড়া থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই পড়ে শোনালে খুশি হব। এটা এক রিকশাওয়ালার কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা। আমি তার ভাষায় ঘটনাটি লিখলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি একজন গরিব ছেলে, এইচএসসি পর্যন্ত পড়েছি। 4-5 বছর আগে একজন বেকার যুবক ছিলাম। চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে লজ্জা পেতাম, খুব দুশ্চিন্তায় থাকতাম। একদিন এলাকার এক নামকরা চোরের সাথে পরিচয় হয় আমার। ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন এলাকায় গৃহস্থালির জিনিসপত্র ও পশু পাখি চুরি করে ভালোই দিন যাচ্ছিল। এক পর্যায়ে খুব নাম করা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম। কোনো একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হলো এবং একটি ভয়ঙ্কর কাজের প্রস্তাব দিলেন তিনি। বিনিময়ে অনেক টাকা দেবেন। ওস্তাদ রাজি হয়ে গেলেন। কাজটি ছিল কবর খুঁড়ে পুরাতন কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেয়া। আমি প্রথমে দ্বিমত থাকলেও ওস্তাদের কথা ফেলতে পারলাম না। ওস্তাদই সব করত, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম আর এটা ওটা এগিয়ে দিতাম। খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের। হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয়। তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন, বিনিময়ে আরো বেশি টাকা দেবেন। কাজটি হলো কবর খুঁড়ে শুধু লাশের মাথাটি এনে দিতে হবে। ওস্তাদ রাজি হয়ে গেলেন। তান্ত্রিক বিভিন্ন কবরস্থান থেকে নির্দিষ্ট লাশের মাথা কেটে আনতে বলতেন। আমি আর ওস্তাদ গভীর রাতের অন্ধকারে গিয়ে কাজটা করতাম। এসব কাজ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতাম। তবুও ভয়াবহ বিপদের কথা চিন্তা না করে পরিবার ও জীবিকার তাগিদে এই জঘন্য কাজটি করতাম। আমাদের এই গোপন কাজটি দিন দিন মানুষের কানে পৌঁছাতে লাগলো। একদিন এক পীর সাহেব তার দরবারে আমাদের দুজনকে ডাকলেন। আমরা ওনার কাছে গেলাম। উনি আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেন, উনি মরে যাওয়ার পর ওনার কবর যেন না খোঁড়া হয় এবং লাশ বা মাথা যেন চুরি না করা হয়। তিনি এর জন্য আমাদের দুজনকে তান্ত্রিক যে টাকা দেন তার দ্বিগুণ টাকা দিলেন এবং আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বছর খানেক পরে ওই পীর সাহেব মারা গেলেন। আমি এইদিকে তান্ত্রিক ওই পীরের সাহেবের আর এইদিকে তান্ত্রিক ওই পীর সাহেবের কবর খুঁড়ে মাথা আনতে বললেন। আমি বললাম, না, এটা সম্ভব নয়। আমার পীর সাহেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু ওস্তাদ টাকার লোভে পীরের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেলেন। তখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কি করব। আজ পর্যন্ত কখনো ওস্তাদের কথা অমান্য করিনি। এদিকে ওস্তাদ বললেন, চিন্তা করিস কেন, আমাদের পেশায় তো পাপ, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপে আর কি হবে। আমি প্রতিজ্ঞাবদ্ধ শরীরটা নিয়ে কেমন যেন সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। তবুও ওই পীর সাহেবের কবরস্থানে গেলাম। কবর দেখে পীর সাহেবের প্রতিজ্ঞার কথা মনে করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। কেমন যেন মনে হচ্ছিল আজ জীবনের সবচেয়ে বড় পাপটি করতে যাচ্ছি। আমি ভয়ে ভয়ে কম্পিত স্বরে ওস্তাদকে বললাম, ওস্তাদ, এই কবরে আমি হাত দিতে পারবো না, আমি আপনার পাশে আছি, আপনি কাজটা করেন। ওস্তাদ বলল, ধুর বোকা, তাহলে তুই দাঁড়া, কাজটি আমি করি। তাই বলে ওস্তাদ কবর খুঁড়তে শুরু করলেন। আমার মন বলছিল আজ ভয়ঙ্কর কোনো অঘটন ঘটবে। ওস্তাদ কবর খুঁড়ে দেখলেন এক কবরে 2টি লাশ। আমিও কবরের উপরে দাঁড়িয়ে দেখলাম ওস্তাদ 2টি লাশের কাফন খুলে ফেললেন।
একটি লাশ ছিল পীর সাহেবের, আর অপরটি ছিল ওস্তাদের নিজের। আমি তো দেখেই চমকে উঠলাম। ওস্তাদও নিজের লাশ দেখে বিশ্বাস করতে পারলেন না। ওস্তাদ বুক ভরা সাহস নিয়ে পীর সাহেবের লাশের গলা থেকে মাথাটা কেটে নিলেন। অমনি পীর সাহেব তার হাত দিয়ে ওস্তাদের গলা টিপে ধরলেন এবং ওস্তাদকে মেরে ফেললেন। আমি ভয়ে চিৎকার করে ওইখানে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি গ্রামের লোকরা আমার চারপাশে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কেন, আমার কি হয়েছিল। আমি সকলের সামনে সত্য কথা বলে দিলাম। কিন্তু পীর সাহেবের কবর আগের মতোই আছে। গত রাতে যে কবর খোঁড়া হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। আমার কথা কেউ বিশ্বাস করলো না, আমাকে সবাই পাগল বলল। আমি সবাইকে বারবার বোঝাতে লাগলাম। দুই একজন ব্যাপারটা সিরিয়াসলি নিল এবং কবর খোঁড়ার সিদ্ধান্ত নিল। তারপর কবর খুলে দেখলেন কাহিনী সত্য। পীর সাহেব ওস্তাদের গলা ধরে আছেন, গলা টিপে ধরে আছেন। ওস্তাদের মরদেহটি পীর সাহেবের কবর থেকে ওঠানোর চেষ্টা করলেন সবাই, কিন্তু ব্যর্থ হন। কিছুতেই ওস্তাদের গলা থেকে পীরের হাত ছাড়াতে পারলেন না। অতঃপর পীর সাহেব ও ওস্তাদকে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যায়। পীর সাহেবের পরিবার পরিজন আমাকে ক্ষমা করে দিলেন এবং বললেন আর কোনোদিন এই পাপ কাজ করো না, আজ থেকে হালাল উপার্জন করো। তারপর থেকে আমি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ভূত এফএম দীর্ঘজীবী হোক। এই ছিল। আমি নিপু আচার্য, বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনের। তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। প্রচন্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ি এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবেই শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা ডোম। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বুঝাতে পারবো না যে কত মানুষ এই 2 হাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনের। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল। তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে।
দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বহুগুণ চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে, যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি, ওরা শুনলে কি ভাববে। 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমা দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগে। উল্লেখ্য যে উনি বহুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো, আর যাই হোক, আমার বন্ধুর মা তো, যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশেই ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল, লাশের রগে টান মেরেছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধপোড়া লাশ শ্মশানে তুলে বল হরি হরি বল বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুনই লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান নীরবতা। আমরা মাত্র 5 জন লোক। অঝোরে বৃষ্টি পড়ছে, রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়ত। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গতরাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছাকাছি এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণেই পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে, তা বাড়াতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি, বল হরি হরি বল,
বলো হরি। আপনাদের মধ্য থেকে যারা ভৌতিক উপন্যাস শুনতে পছন্দ করেন তাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম। স্টোরি লেন চ্যানেলটিতে পৃথিবীর বিখ্যাত সব হরর উপন্যাসগুলো সম্পূর্ণ বাংলা অডিও আকারে উপস্থাপন করা হয়ে থাকে। আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা আই বাটনে প্রেস করে আপনারা স্টোরি লেন চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। স্টোরি লেন চ্যানেলে আপনারা পৃথিবীর বিখ্যাত সব হরর জনার উপন্যাসগুলো সম্পূর্ণ বাংলা অডিও বুক আকারে শুনতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা এই ভিডিওটি কোথা থেকে শুনছেন তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আমি আমার নাম ঠিকানা ঊর্ধ্ব রাখতে চাই। আমি বর্তমানে ঢাকায় একটি স্বনামধন্য বেসরকারি কোম্পানিতে জব করি। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার ইচ্ছে থাকলেও সাময়িক অসুবিধার কারণে আসতে পারছি না। সুযোগ পেলে অন্য সময় আসবো। আমি চাই আপনি আসুন এবং অবশ্যই আপনি আসবেন। আমার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার একটি গ্রামে। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি। এই ঘটনাটি পুরোপুরি সত্য, কারণ আমার বন্ধুটির বাড়ি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে এবং আমিও ভুক্তভোগী ব্যক্তিকে চিনি ও জানি। ঘটনাটি সহজে বোঝার জন্য আমি কিছু ভাষার পরিবর্তন আপনার পরিলক্ষিত হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা স্পর্শকাতর এবং ভুক্তভোগী ব্যক্তি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন, ফলে আমি তার আসল নাম প্রকাশ করছি না। আমি ঘটনাটি বুঝার সুবিধার্থে একটি ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি তার মতো করে বলছি। ঘটনাটি আমার চাচাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটে, যার নাম জাহিদ, এটি ছদ্মনাম, যিনি 1999 কিংবা 2000 সালের দিকে আমাদের বাড়িতে লজিং থাকতেন। আমি তখন ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীতে পড়ি। জাহিদ ভাই খুবই মেধাবী ছাত্র ছিলেন। আমাকে তিনি পড়াতেন। বলে রাখা ভালো যে এই জাহিদ ভাইয়ের বাড়ি ছিল ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি একটি অঞ্চল, তার একটি গ্রামে, এবং তার স্কুল ছিল আমাদের পাশের গ্রামে। স্কুল থেকে বাড়ি প্রায় 6-7 কিলোমিটারের দূরত্ব। সে সময় যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট খারাপ থাকায় বর্ষাকালে রাস্তায় খুব কাদা থাকতো, ফলে যাতায়াত খুব কষ্টসাধ্য ছিল। ফলে ওই অঞ্চলের অধিকাংশ ছাত্র আমাদের অঞ্চলের বিভিন্ন বাড়িতে লজিং থাকতো। জাহিদ ভাই তখন এসএসসি পরীক্ষার্থী। তা আমাদের বাড়ির ছিল দুটি ঘর, একটি ছিল উত্তর দিকে এবং অপরটি ছিল দক্ষিণ দিকে। দুটি ঘরের মাঝখানে বিশাল উঠান। প্রথম কয়েকদিন জাহিদ ভাই এবং আমি দক্ষিণ দিকের দোতলা ঘরটিতে ঘুমাতাম, কিন্তু তিনি অনেক রাত পর্যন্ত পড়ালেখা করতেন, যার ফলে আমার ঘুমে খুব ব্যাঘাত হতো। তাই আমি উত্তর দিকের ঘরে ঘুমাতাম এবং জাহিদ ভাই একাই থাকতেন। সে সময় সাধারণত গ্রামের বাড়িতে টয়লেট ঘর থেকে বেশ কিছুটা দূরে থাকত। একদিন মধ্যরাতে আমার বড় চাচা বাইরে বের হয়ে দেখেন জাহিদ ভাইয়ের ঘরের বারান্দা থেকে নেমে একটা মেয়ে ওড়না মুড়ি দিয়ে বের হয়ে ঘরের পেছন দিকের প্রাচীর বেয়ে চলে যায়। আমার বড় চাচা মেয়েটার গন্তব্য লক্ষ্য করে ঘরের পেছনের দিকে গিয়ে দেখেন কেউ কোথাও নেই, চারিদিকে নীরব নিস্তব্ধ। কিন্তু এত উঁচু প্রাচীর একটা মেয়ে কিভাবে টপকাতে পারে? তিনি একটু দ্বিধায় পড়ে গেলেন। এবার তিনি জাহিদ ভাইয়ের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেলেন পড়তে পড়তে তিনি চুমুচ্ছেন। তিনি তখন কিছু না বলে চলে আসেন। পরদিন ব্যস্ততার কারণে তিনি বিষয়টি ভুলে যান। পরদিন রাতে আমার দাদি বাইরে বের হলে তিনি দেখেন কে যেন দক্ষিণ দিকের ঘরের পাশ দিয়ে দ্রুত বেগে পালিয়ে প্রাচীর টপকিয়ে চলে গেল। বলে রাখা ভালো যে আমার দাদির অনেক বয়স হওয়ায় তিনি চোখে ভালো দেখতে পেতেন না। তাই তিনি মনে করলেন বাড়িতে চোর এসেছে। তিনি দ্রুত চলে আসেন এবং আমার বাবাকে ডাকতে শুরু করেন এবং বলেন বাড়িতে চোর এসেছে। আমরা সবাই তখনই বের হয়ে দেখি কেউ কোথাও নেই। তখন মধ্যরাত। যা হোক, সে রাতে আবার সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবাই এলো এই বিষয়ে আলোচনা করতে। ঠিক এই সময় আমার বড় চাচা সেখানে উপস্থিত হন এবং জানতে চান কি হয়েছে। তখন আমার দাদি রাতের ঘটনাটি বলেন। তখন আমার বড় চাচা বলেন, আমিও আগের দিন একটি মেয়েকে দেখেছি। তখন সবার ভেতরে একটা গুঞ্জন শুরু হয়ে যায়। সবাই জাহিদ ভাইকে সন্দেহ করা শুরু করলো। এদিকে জাহিদ ভাই সকালে প্রাইভেট পড়তে চলে যায়। সেদিন সকালে বড় চাচা জাহিদ ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন সে কিছু জানে কিনা। জাহিদ ভাই বিষয়টি এড়িয়ে যান এবং বলেন সে কিছু জানেন না। আমার বড় চাচা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ। তিনি বিষয়টা নিয়ে একটু চিন্তা করে জাহিদ ভাইকে বললেন, তুমি যাও। কয়েকদিন পর বড় চাচা বাজারে গেল জাহিদ ভাইয়ের বাবার সাথে দেখা করতে।
এবং তিনি বিষয়টি নিয়ে ওনার সাথে আলাপ করেন এবং তখন জাহিদ ভাইয়ের বাবা বলেন যে ভাই আপনাদের আমার আগে জানানো উচিত ছিল। তিনি বলেন প্রায় 1 বছর আগে জাহিদ তাদের নিজের গ্রামে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটি তার সহপাঠী ছিল। বিষয়টি জানাজানি হলে আমি মেয়েটির বাবাকে বিষয়টি জানাই, যাতে তিনি মেয়েটিকে সাবধান করেন এবং বুঝান যে তারা ভুল করছে। আমিও জাহিদকে বুঝাই যাতে তার ভবিষ্যৎ নষ্ট না হয়। তারা এখনো অনেক ছোট ছোট মানুষ, আবেগপ্রবণ হয়ে একটা ভুল করে ফেলেছে। তাদেরকে শুধরানোর সুযোগ দিলে হয়তো শুধরে যাবে, তাই তাকে বেশ নমনীয়তার সাথে বুঝালাম। এদিকে মেয়েটির বাবাও মেয়েটিকে খুবই কড়া শাসন করেন, কিন্তু তারা একে অপরের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখে। এতে জাহিদ পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে যায় এবং তার রেজাল্ট খারাপ হয়। সেজন্য আমি তাকে মারধর করি এবং মেয়েটার বাবাকে আবারও বলি যে মেয়েটাকে যেন শাসন করে। এরপর দিন মেয়ের দাদার সাথে আমার রাস্তায় দেখা হয় এবং তিনি আমাকে বলেন আমার সাথে কিছু কথা আছে। তিনি আমায় বলেন যে আমার জাহিদের সাথে তার নাতনির বিয়ে দিতে। আমি অত্যন্ত রেগে গিয়ে ওনাকে অপমান করলাম এবং বললাম আপনার নাতনিকে সাবধান করে দেবেন যাতে ভবিষ্যতে আর এসব না শুনি। বলে রাখা ভালো যে মেয়েটির দাদা একজন কবিরাজ প্রকৃতির লোক ছিলেন এবং টুকটাক কুফরি কালামও করতেন। যেহেতু আমার ছেলে অত্যন্ত মেধাবী, তাই এত অল্প বয়সে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি। এর প্রায় সপ্তাহখানেক পর একদিন রাতে মেয়েটি বিষপান করে আত্মহত্যা করে। এতে আমার ছেলে খুবই ভেঙে পড়ে। মেয়ে পক্ষ বাদী না হওয়ায় এটি একটা অপমৃত্যুর মামলা হয়। নিয়ম অনুযায়ী মেয়েটির লাশ ময়নাতদন্ত শেষে দাফনের কাজ সম্পূর্ণ হয়। আমিও মেয়েটার দাফনে গিয়েছিলাম। শেষ হওয়ার পর আমি মেয়েটির বাবাকে সান্ত্বনা দিচ্ছি, এমন সময় মেয়েটির দাদা আমাকে বললেন আমি তোমার ছেলেকে কোনোদিন শান্তিতে থাকতে দিব না। এমনকি তিনি আরো বলেন যে আমার ছেলেকে কোনোদিন বিয়ে দিতে দিবেন না এবং আমার ছেলের জীবন নষ্ট করে ছাড়বেন। আমি ভীষণ শঙ্কিত হয়ে পড়লাম, কারণ সে তো কবিরাজ, না জানি আবার আমার ছেলেকে কুফরি কালাম করে। পরিস্থিতি শান্ত করার জন্য আমি বাড়ি চলে আসি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু এর প্রায় 3 দশেক পর একদিন রাতে আমি বাইরে বের হয়ে দেখি আমার ছেলের ঘরের সামনে একটি মেয়ে বসে কাঁদছে। আমার পায়ের শব্দ পেয়ে সে পূর্ব দিকে আমাদের বাগানের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে শিউরে উঠল। পরদিন সকালে আমি কাউকে কিছু না বলে আমাদের পাশের ইউনিয়নের এক গ্রামে একজন নাম করা কবিরাজের কাছে যাই এবং পুরো ঘটনা ওনাকে খুলে বলি। উনি আমাকে কিছু তাবিজ দিলেন এবং বললেন আগামী মঙ্গলবার রাতে আপনার বাড়ি বন্ধ করতে হবে। এরপর মঙ্গলবার রাতে বাড়ি বন্ধ করে তিনি চলে যাওয়ার পর আর কিছু ঘটনা ঘটেনি। 2 দিন পর আমার ছেলে আবার স্কুলে যাওয়া শুরু করে। সেদিন রাতে আবার জাহিদের আম্মা বাইরে বের হলে দেখে জাহিদের রুমের সামনে সেই নারী মূর্তিটি বসে কাঁদছে এবং তাকে দেখে আবারও পালিয়ে যায়। পরদিন আমি আবার সেই কবিরাজের কাছে গিয়ে ঘটনা বললাম। তিনি বললেন যে আপনার ছেলের বাইরে যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে। যিনি এই কুফরি কালাম করেছেন তিনি খুব শক্তিশালী, আমার আর কিছুই করার নেই। এরপর আমি অনেক কবিরাজের কাছে গেছি, কিন্তু কোনোদিন কোনো কাজ হয়নি। এরপর থেকে প্রত্যেক রাতেই দেখা গেছে ওই নারী মূর্তি আমার ছেলের ঘরের সামনে বসে কাঁদছে এবং কারো উপস্থিতি টের পেলেই পালিয়ে যায়। তারপর থেকে এভাবেই চলছে। আমার বড় চাচা সব শুনে অভয় দিয়ে বললেন দুশ্চিন্তা করবেন না। বড় চাচা বাড়ি চলে আসলেন। বড় চাচা বাড়িতে এসে রাতের খাবার খাওয়ার সময় জাহিদ ভাইয়ের অনুপস্থিতি ঘটনাটা সবাইকে বললেন। এতে বাড়ির সকলের সন্দেহ দূর হলো ঠিকই, কিন্তু সবাই খুব আতঙ্কিত হয়ে পড়লেন, এই জন্য না জানি আমাদের বাড়ির কারো আবার কোনো ক্ষতি হয়ে যায়। এর 2-3 দিন পর আমার ফুফাতো ভাই আশরাফুল ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসলেন এবং রাতে তিনি বাইরে বের হলেন। দেখেন যে জাহিদ ভাইয়ের রুমের সামনে বসে কে যেন কাঁদছে। তিনি একটু সামনে যেতে দেখেন একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুজে খুবই করুণ স্বরে কাঁদছে। তিনি বলেন যে আমার ফুফাতো ভাই খুবই সাহসী একজন মানুষ। স্বভাবতী তিনি মেয়েটিকে ধমক দিয়ে বললেন এই কে তুই? অমনি মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং তিনি দেখলেন একটি বিভৎস নারী মূর্তি, যার চোখ ঘোর রক্তবর্ণ, এবং সে আচমকা আমার ভাইকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে ঘরের পেছন দিকে অন্ধকারে মিলিয়ে গেল। আমার ভাইও প্রচন্ড আঘাতে মাটিতে পড়ে গোঙাতে শুরু করেন। জাহিদ ভাই গোঙানির শব্দ পেয়ে বাইরে এসে আমার ভাইকে দেখে চিৎকার করে আমাদের ডাকতে থাকে। আমরা সবাই বাইরে এসে দেখি আমার ভাই একটানা গোঙাচ্ছে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তার হাতে
একগুচ্ছ সাদা চুল। বলে রাখা ভালো যে আশরাফুল ভাইকে ধাক্কা দেবার সময় তিনি মেয়েটির চুল খামচে ধরেছিলেন। জলদি করে তাকে ঘরে নিয়ে এসে মাথায় পানি দিয়ে এবং আগুনের সেক দেওয়া হয়, কিন্তু কোনো পরিবর্তন না হলে তার শরীরে অনেক জ্বর আসে এবং কাঁপুনি শুরু হয়। এভাবে ভোর হয়। সকালে আমার বড় চাচা তাকে এক কবিরাজের কাছে নিয়ে গেলেন, সাথে আমি, আমার চাচাতো ভাই, আমার দাদি, আমার বাবাও গেলেন। কবিরাজ সাহেব কিছু শুনলেন এবং সাদা চুলগুলো দেখে আমার ভাইকে কিছু তাবিজ কবজ দিলেন এবং বললেন জাহিদ ভাইকে যেন তার কাছে নিয়ে যাওয়া হয়, এবং সাথে 3টে শিং মাছ তিনি বড়শি দিয়ে লাল রঙের কাইতুন সহ 3 ধাতুর মাদুলি নিয়ে আসা হয়। পরদিন জাহিদ ভাইকে তার কাছে নিয়ে গেলে তিনি তাকে ঝাড়ফুঁক দিয়ে শিং মাছের কাঁটাগুলো ভেঙে আরো কিছু উপকরণ দিয়ে তাবিজ দিলেন এবং মাছগুলোকে বড়শিতে গেঁথে বললেন এগুলো পরিত্যক্ত কোনো বাড়ি কোথাও গাছের ঢালে ঝুলিয়ে রাখতে, তাহলে আর কোনোদিন জাহিদ ভাইয়ের সাথে এমন ঘটনা ঘটবে না। কবিরাজের কথা মতো আমাদের পাশের গ্রামের এক পরিত্যক্ত কুঠি বাড়িতে একটা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আসা হলো। এরপর থেকে আমাদের বাড়িতে থাকা অবস্থায় আর কোনোদিন এরকম সমস্যা হয়নি বা ঘটেনি। এর প্রায় 6 মাস পর পরীক্ষা শেষে তিনি আমাদের বাড়ি থেকে চলে যান। যেহেতু জাহিদ ভাই আমার চাচাতো ভাইয়ের বন্ধু ছিলেন, তাই আমরা ওনার খবর পেতাম। তবে এরপরও তিনি অনেকবার আমাদের বাড়িতে এসেছেন। এর অনেক বছর পর জাহিদ ভাইয়ের সাথে একদিন আমার দেখা হয়। তিনি এখন বাংলাদেশের রেলওয়েতে চাকরি করেন। 2 ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার। তিনি আমাকে বলেন যে এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার নাম শিহাব। সাভারের মধ্য গ্যান্ডা নামক এলাকায় আমি থাকি। তারপরে উনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আজ আমার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা বলছি। যদি ভালো লাগে তাহলে শ্রোতাদের শোনাবেন। কথা না বাড়িয়ে যাওয়া যাক ঘটনায়। যখন এই ঘটনাটি ঘটে তখন আমার বয়স প্রায় 8 বছর। আমাদের বাসাটা ছিল একতলা ছাদ বিশিষ্ট। আমার এক খালামণি এসেছেন বাসায় বেড়াতে। একদিন আমি খালামণির কাছে দাবি করলাম, খালামণি আমাকে ছাদে নিয়ে যাও না, ঘুরে আসি। খালামণি দাবি না রেখে পারল না, আমাকে নিয়ে গেল ছাদে। সময়টা প্রায় বিকালই, কিন্তু সন্ধ্যা হওয়ার একটু আগে। তো খালামণির সাথে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার চোখ পড়লো আকাশের দিকে। তাকাতেই দেখলাম কি যেন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে যাচ্ছে। লাল রঙের কি যেন, একেবারে লাল। যাই হোক, আমি খালামণির সাথে বাসার ভেতরে গেলাম। খালামণি একদিন পরেই চলে গেল। তারপরে শুরু হলো ঘটনা। খালামণির চলে যাওয়ার কিছুদিন পরেই আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে আমার চোখ হঠাৎ গেল মেঝেতে। আমি তখন দেখলাম, যা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আমি দেখলাম একটা পুতুল 2 থেকে 3 আঙ্গুলের মতো উচ্চতা, সেটা মেঝের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাচ্ছে। এই দেখে আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে বসলাম। আমার চিৎকারে বাবা মা উঠে পড়লো, বলল কি হয়েছে বাবা? আমি বললাম এমন একটা পুতুলকে দেখলাম যা হাঁটছে। বাবা মা আমার ভয় দূর করার জন্য বলল, ধুর, ওগুলো কিছু না, তুই স্বপ্ন দেখছিস, এখন ঘুমিয়ে পড়। আমিও বাবা মার কথা বিশ্বাস করে ভাবলাম হয়তো এটা আমার স্বপ্নই ছিল। এই ভেবে আমি সেদিন ঘুমিয়ে পড়লাম। আরেকটা অবাক করা কথা বলছি, ওই পুতুলটা জামা পরাও ছিল, সবই ছিল। লাল একটা জুতা, লাল একটা হাফ প্যান্ট আর একটা টুকটুকে কোট। জামাগুলো এতই সুন্দর ছিল বলার মতো না। যাই হোক, ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। তার পরের দিন যখন আমি আবারও ঘুমাচ্ছিলাম, তখন রাত 3টা বা 3:30 বাজবে। হঠাৎ আমার পায়ে হাঁটুটার কাছে আমি ভার অনুভব করলাম। মনে হচ্ছে এখনই ভেঙে যাবে।
পরে সহ্য করতে না পেরে আমি হালকা চেয়ে দেখলাম সে অবয়বটি আমার হাঁটুর উপরে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথে সেই অবয়বটি জানালা দিয়ে লাফ দিয়ে কোথায় যেন চলে গেল। পরে বাবা মার একই প্রশ্ন, কি হয়েছে? আমি বললাম আবারও আমি সেই পুতুলটাকে দেখেছি। তখন বাবা মা বিষয়টার স্বপ্ন ভেবে বাদ দিলেন না। পরের দিনই নিয়ে গেলেন হুজুরের কাছে। হুজুর তাবিজ দিলেন, ঝাড়ফুঁক করে দিলেন। তারপরে আর এই ঘটনা ঘটেনি। কেন এমন ঘটনা আমার সাথে ঘটলো সেটা আল্লাহই ভালো জানেন। মনে আছে ছাদে দেখা সেই লাল উড়ে যাওয়া বস্তুটির কথা? হয়তোবা এটাই ছিল সব ঘটনার সূত্রপাত। আর একটা রহস্যজনক ঘটনা বলছি। আমাদের ঘরের ভেতরে ওপরে হার্ডবোর্ড লাগানো ছিল, যার জন্য ওটার ভেতরে অনেকটা জায়গা ছিল। তো ওটার ভেতর থেকে প্রায় রাত 12টার পর কিসে যেন হাঁটার আওয়াজ পাওয়া যেত। বাবা একদিন উঁকি মেরে দেখতে পারলেন ভেতরে অনেকগুলো কিসের যেন হাড় পড়ে আছে। বেশি দিন এমন ঘটনা ঘটেনি। ওই পুতুলটা যে কি পরিমাণে ভার ছিল, মনে হচ্ছিল একটা আস্ত বাইক আমার হাঁটুর উপরে পড়ে আছে। এমন ঘটনা যাদের সাথে ঘটে তারাই বোঝে ভয় জিনিসটা কি। যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একেবারেই সত্য ঘটনা। ঘটনাটা ছোটবেলায় ঘটলেও এটা আমার মনের মধ্যে এমন ভাবে গেঁথে আছে যে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আমার সাথে আরো অন্যান্য ঘটনা ঘটেছে, যা সময় পেলে স্টুডিওতে গিয়ে বা ইমেল করে পাঠিয়ে দেব। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি টিএম সালমান রাজশাহী থেকে লিখছি। সামনে আমার এইচএসসি পরীক্ষা হওয়ায় স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার এক আন্টির জীবনের নির্মম সত্য, যার প্রথম অংশ শুনেছি আন্টির মুখে এবং শেষটা প্রত্যক্ষ করেছি আমি নিজে। সঙ্গত কারণে কারো নাম প্রকাশ করছি না। আন্টি যখন ক্লাস 8-এ পড়ে তখনই তার বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পরেই আন্টি হঠাৎ অসুস্থ হয়ে যান। কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাওয়া, খিচুড়ি হওয়া সহ নানা অনেক জটিলতা দেখা যায়। অনেক ডাক্তার দেখানোর পর যখন সমস্যার সমাধান হয় না এবং আন্টির অবস্থা খারাপ হতে থাকে, তখন একজন ভালো কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ আন্টিকে দেখে বলেন এইটা স্বাভাবিক অসুস্থতা না, তাই ডাক্তার দেখিয়ে বা ওষুধ খেয়ে কোনো লাভ নেই। তিনি বলেন আন্টিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং তার এক নিকট আত্মীয় করেছে কাজটি। এই কথা আঙ্কেল বিশ্বাস করতে নারাজ। তখন কবিরাজ বলেন যে বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে আপনি আপনার ঘরের দরজার নিচে খুঁড়ে দেখুন, একটা বোতল পাবেন, বোতলটা আমার কাছে নিয়ে আসবেন। এরপর কবিরাজের কথা অনুযায়ী বাড়িতে ফিরে আঙ্কেল ঘরের দরজার নিচু হয়ে খুঁড়ে একটা বোতল পান এবং বোতলটি কবিরাজের কাছে নিয়ে যান। বোতলের মধ্যে আন্টির শাড়ির আঁচল থেকে কেটে নেওয়া এক টুকরো কাপড় পাওয়া যায়, সেখানে কুফরি কালাম লেখা ছিল। এরপর কবিরাজ সেটা পুড়িয়ে দেয় এবং আন্টি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু আঙ্কেল কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না যে ব্ল্যাক ম্যাজিক তার কোনো আত্মীয় করেছে। সমস্যা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু হয়নি। এর কিছুদিন পর একদিন আন্টি ঘুমে থাকা অবস্থায় তার মাথা থেকে কিছু চুল কেটে নেওয়া হয় এবং সেটা করে সেই নিকট আত্মীয়। এবং এই ঘটনার পর আন্টি কিছু খেতে পারতেন না, কিছু খেলেই বমি হয়। দিন দিন আন্টির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয় এবং মাঝে মাঝে নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। প্রথমে পরিবারের সবাই এটিকে আন্টির প্রেগন্যান্সি এবং পরবর্তীতে বুঝতে পারে যে না, আন্টি আসলে অসুস্থ। এরপর আন্টিকে সরাসরি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ আন্টিকে দেখেন এবং বলেন যে অনেক দেরি করে ফেলেছ, তবে এখনো সময় আছে, আর 2-1 দিন থাকলে তো আপনার স্ত্রী মারা যেত। কবিরাজের কথার কারণ জানতে চাইলে তিনি বলেন যে আন্টির নামে একটা বান দাফন করা হয়েছে। কবিরাজ সেই বানকে কিছুটা বলে উল্লেখ করে এবং বলেন যে বানটি কোন এক জায়গায় দাফন করা আছে। তিনি বেশ কিছু রিচুয়ালের মাধ্যমে জিন দ্বারা সেই বান উঠিয়ে আনলেন।
এরপর আঙ্কেলের সামনে সেই বানটি খোলা হলো এবং বানটি কাপড়ের জড়ানো ছিল, কিছু শামুক, কচুরিপানা, একটা হাড়, কিছু পরিমাণ ছাই এবং সবগুলো এবং কিছু পরিমাণ সিঁদুর এবং আন্টির মাথার চুলও সেখানে পাওয়া যায়। শামুকগুলোর বেশিরভাগই ছিল মৃত এবং সবগুলো শামুকের মৃত্যু ঘটলে আন্টিও মারা যাবেন। ব্যাপারটা এরকমই ছিল। এরপর কবিরাজ বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে সেই বানটি পুড়িয়ে দেন এবং আন্টিকে তাবিজ করে দেন এবং আন্টি এরপর কবিরাজের বেশ কিছু রিচুয়াল করেন এবং আঙ্কেলকে তার নিকট আত্মীয় নাম দেখান, কিন্তু আঙ্কেল কিছুতেই বিশ্বাস করেন না যে তার পরিবারের কেউ এমন জঘন্য কাজ করতে পারে। এরপর কবিরাজের দেয়া তাবিজ ধারণ করে এবং তার পানি পড়া পান করে আন্টি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর আন্টি বেশ অনেক দিন সুস্থ জীবন যাপন করেন, এর মধ্যে কোনো সমস্যা হয়নি। একসময় আন্টি গর্ভবতী হন। সে সময় গর্ভের সন্তান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আঙ্কেল আন্টিকে নিয়ে কবিরাজের কাছে যান। কবিরাজ আন্টিকে একটি তাবিজ দেন এবং সেটিকে বেঁধে রাখতে বলেন। কিছুদিন খাওয়া এবং পান করার পূর্বে সবসময় সব নিয়ম মেনে চলতে বলেন। এরপর কোনো সমস্যা হয়নি, গর্ভের সন্তান সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়তে থাকে। ওইদিকে আন্টির গর্ভবতী হওয়ার খবর জানার পর তার সেই নিকট আত্মীয় আন্টির গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য আন্টিকে আবারও কুফরি মন্ত্রসিদ্ধ পানি পান করায়, কিন্তু তিনি বিসমিল্লাহ বলে পানি পান করার ফলে সেই পানি দিয়ে খারাপ কিছু হয় না এবং এভাবে গর্ভের সন্তানের কোনো ক্ষতি করতে পারে না সেই জিন। নির্দিষ্ট সময়ে আন্টি বাচ্চা ডেলিভারির সময় হয় এবং অনেক চেষ্টা করে বাচ্চাকে ভূমিষ্ঠ করানো যায় না। আন্টিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে পরীক্ষা করে দেখানো হয় বাচ্চার অবস্থান এবং আন্টির শারীরিক অবস্থা একদম স্বাভাবিক এবং বাচ্চা ভূমিষ্ঠ হবার পুরোপুরি অনুকূলে। এরপরে সন্তান ভূমিষ্ঠ হচ্ছেন এবং আন্টির অসুস্থতা বেড়েই যাচ্ছে। এই অবস্থায় আঙ্কেল কবিরাজের শরণাপন্ন হন এবং কবিরাজ চালানকৃত জিনের মাধ্যমে জিনের জন্য তিনি বলেন যে চালানকৃত জিনের জন্য সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। তিনি আঙ্কেলকে বলেন যে তাবিজ এবং পানি পড়া দেন এবং তাবিজগুলোর একটি তিনি কোমরে বা পেটে এবং দুইটা তিনি বিভিন্ন জায়গায় বাঁধতে বলেন এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাবিজগুলো খুলে পুকুর বা নদীতে ফেলে দিতে বলেন। এছাড়া তিনি সন্তানের জন্য একটি তাবিজ দেন। কবিরাজের কথা অনুযায়ী আন্টির সাথে ওই তাবিজগুলো বেঁচে দেওয়া হয় এবং এরপরও সন্তান ভূমিষ্ঠ হয় না এবং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মা ও গর্ভের সন্তানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে মা ও সন্তানের সুস্থতার কথা ভেবে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী আন্টির সন্তান পৃথিবীর আলো দেখে। এরপর কবিরাজের দেওয়া তাবিজ বাচ্চার হাতে বেঁধে দেওয়া হয়। সমস্যার সাময়িক সমাধান হয়। পরবর্তীতে স্ত্রী এবং সন্তানের সুরক্ষার কথা ভেবে আঙ্কেল বেশ কয়েকজন কবিরাজ এবং হুজুরের শরণাপন্ন হন, আর ওনারা প্রত্যেকেই বলেন আন্টিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপরও আঙ্কেল পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু আঙ্কেলের অবিশ্বাস বিশ্বাসে পরিণত হয় যখন তিনি দেখেন তার নিকট আত্মীয়গুলোর অনেকগুলো জিন চালন করা হয়েছে এবং আন্টির পেটে অসম্ভব জ্বালা পোড়া করতো সেই সময় এবং পেটের ভেতরে লোহার পেরেক ঢুকে দেওয়ার মতো যন্ত্রণা হতো। আন্টি কিছু খেতে পারতো না। তখন আঙ্কেল একজন বড় হুজুরের সন্ধান পান এবং তার কাছে আন্টিকে নিয়ে যান এবং হুজুর বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে আন্টির পেট থেকে কয়লাশ, চুল, সিঁদুর এবং একটি তাবিজ বের করে আনেন এবং একটি কাঁসার থালায় বেশ কিছু কাঁচা দুধ দিয়ে কিছু রিচুয়াল সম্পন্ন করেন এবং থালাটি আঙ্কেলের সামনে রাখেন এবং এরপর থেকে পেট থেকে বের করা তাবিজটি থালার রাখা দুধের মধ্যে ফেলে দেন। সেখানে সেটা ফুটে ওঠে এবং আঙ্কেল সেই নিকট আত্মীয়র মুখমণ্ডল ছবি দেখতে পান এবং তখন তার অবিশ্বাস করার আর কোনো কারণ থাকে না। হুজুর আন্টিকে কিছু তাবিজ দেন এবং এক টুকরো কিছু একটা আয়াত লিখে দেন কাগজে এবং তার সেই সমস্যা ভালো হয়ে যায় এরপর থেকে এবং তাদের নিজের নিকট আত্মীয় আন্টির সুখ শান্তি সহ্য করতে পারে না, তাই বিভিন্ন ভাবে একের পর এক বিভিন্ন ধরনের ক্ষতি করতে থাকে এবং হুজুর একটি সমস্যার সমাধান করলে পুনরায় আরো একটি সমস্যার সমাধান হয়। এভাবে ব্ল্যাক ম্যাজিকের সাথে লড়াই করতে করতে এক সময়ে আন্টি আমাদের ছেড়ে চলে যান। আন্টি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের যন্ত্রণা ভোগ করেছেন। আপনারা সকলে আমার আন্টির জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। টিএম সালমান, তেরোখাদিয়া, রাজশাহী। আমার নাম নিলয় চক্রবর্তী। আমি খুলনা জেলার দৌলতপুর থাকি। ভূত এফএম পাঠানো এটি আমার প্রথম ঘটনা। যা হোক,
আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। ঘটনাটি আনুমানিক 1990 থেকে 1991 সালের ঘটনা। বলে রাখা ভালো, আমাদের হিন্দু ধর্মীয় মানুষদের যে কোনো শুভ কাজ, যেমন বিয়ে, অন্নপ্রাশন এবং শ্রাদ্ধ ইত্যাদি, এই সময়গুলোতে নাপিত অর্থাৎ যাদের পেশা চুল দাড়ি কাটা, তাদের খুরের ছোঁয়া ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। আমি এবার আমার ঘটনায় চলে যাব। আমার মা আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনাদের বলছি। আমার মায়ের যখন 12 বছর বয়স, তখন খুলনার এক নামকরা মন্দিরের নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন। মন্দিরের পূজারীর কাছ থেকে শোনা এই ঘটনা। পুরোহিতের নাম আবার তিনি নামটা দিয়েছেন এবং তারপর তিনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন নামটা প্রকাশ না করতে। তিনি ছিলেন একজন তন্ত্র সাধক। তিনি ভূত, পেতনি এবং জিন ছাড়াতেন ওঝার মতন। আমার মা ও আমার দিদা একদিন তার কাছে যান মন্দিরে পুজো দিতে। মন্দিরের পাশে পুরোহিতের ঘর। আমার মা দূর থেকে দেখলেন তার ঘরের ভেতরে একটি টেবিলের ওপর কাঠের থালার ওপর লাল কাপড় দিয়ে ঢাকা কি যেন একটা জিনিস রয়েছে। আমার মা কৌতূহল বশত পুরোহিতকে জিজ্ঞেস করলেন, কাকু, লাল কাপড় দিয়ে ঢাকা ওই জিনিসটি কি? তিনি মজা করে বললেন, ওর ভেতরে একটা হাড় রয়েছে। আমার মা বললেন, কিসের হাড়? এটি আপনার কাছে কিভাবে আসলো? প্রথমে পূজারী তেমন কিছু বলতে চাইলেন না। পরে আমার মায়ের অনেক জোরাজুরির কারণে তিনি ওই হাড়ের পেছনের রহস্য বলতে রাজি হলেন। তার বয়স যখন 20-22 বছর, এত কম বয়স থেকে ভূত, পেতনি ও তন্ত্রমন্ত্র, জাদু এসব নিয়ে কাজ করতেন। একদিন বর্ষা রাতে আমাদের খুলনা রূপসা শ্মশানে এক মরদেহের সৎকার করতে যান তিনি। যখন সৎকারের কাজ চলছে এমন সময় তিনি সিগারেট খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে ওই স্থান থেকে কিছুটা দূরে যান। হঠাৎ করে তার একটি পা একটি গর্তের মধ্যে ঢুকে যায় এবং তার পায়ে অনেক চোটও পান তিনি। তিনি গর্তের ভেতর থেকে তার পায়ের নিচে কিছু শক্ত জিনিস অনুভব করলেন। আমরা জানি যে সব জিনিস নিয়ে যারা কাজ করেন তাদের অনেক সাহস থাকে। স্বাভাবিকভাবে তারও অনেক সাহস ছিল। তিনি আগে পিছে কিছু না ভেবে গর্তের ভেতরে হাত ঢুকিয়ে নেন। বেশ কিছু শক্ত জিনিস ওনার হাতে অনুভূত হয়। ঠিক এমন সময় তার সঙ্গী সাথীরা ওনাকে পেছন থেকে ডাক দেয় ও তাকে আবারও শ্মশানে নিয়ে যায়। কিন্তু তার মনের ভেতর কৌতূহল কাজ করে, শক্ত জিনিসটি কি ছিল। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আবারও ওই স্থানে ফিরে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। শ্মশানে সকল কাজ শেষ হওয়ার পর সকলের চোখের আড়ালে তিনি ওই স্থানে ফিরে যান এবং ওই গর্তের ভেতরে আবারও হাত ঢুকিয়ে দেন এবং ওই শক্ত জিনিসটি ধরে টান দেন। টান দেওয়ার পর উনি যা দেখলেন সেটা দেখার জন্য উনি ওই সময় প্রস্তুত ছিলেন না। তিনি গর্ত থেকে যে জিনিসটা উঠালেন সেটি একটি লম্বা হাড়। তিনি প্রথমে একটু ঘাবড়ে গেলেন। তারপর কিছুক্ষণ পর ভাবলেন হাড়টি তিনি নিজের কাছে রাখবেন তার তন্ত্র সাধনার জন্য। কিন্তু তিনি জানতেন না যে এই হাড়টি তিনি তার নিজের সাথে যে নিয়ে যাচ্ছেন সেটি কার হাড়, তিনি বা কিসের হাড়। তিনি বাসায় এসে সবার চোখের আড়ালে একটা জায়গায় হাড়টি লিখে রেখে দেন। ঘটনাও শুরু হয় এইখান থেকেই। প্রথম রাতে কোনো সমস্যা হয় না। দ্বিতীয় রাত থেকে ঘটনাটি ঘটতে শুরু করে। আনুমানিক 12টা থেকে 1টার সময় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি শুনতে পেলেন তার ঘরের আশপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কিন্তু কিছু শোনার পর তিনি ঘরের আলো জ্বালিয়ে খোঁজা শুরু করলেন ওই আওয়াজটি কোথা থেকে আসছে। অনেক খোঁজাখুঁজির পর তিনি খুঁজে পেলেন না। এরই মধ্যে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। তৃতীয় রাতে গত রাতের মতো আবার ঘুম ভেঙে যায়। আজও তার ঘুম ভাঙল কান্নার আওয়াজে এবং তিনি চোখ খুলে দেখলেন একটি কালো ছায়ার মূর্তি তার ঘরের ভেতর থেকে হেঁটে যাচ্ছে এবং তার ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। ছায়া মূর্তিটি দেখে একটি মেয়ের ছায়া মূর্তি বলে মনে হলো। ওই কান্নার আওয়াজটি ছায়া মূর্তি থেকেই ভেসে আসছে। তখন তিনি উঠে বসলেন এবং ভয়হীনভাবে জিজ্ঞেস করলেন, তুমি কে? স্যার, এভাবে কাঁদছ কেন? তখন ওই ছায়ামূর্তিটি উত্তর দিল, তুমি আমার পায়ের হাড় নিয়ে এসেছ, আমি চলতে পারছি না। তিনি
বললেন যে তুমি আমাকে আমার হাড়টা ফিরিয়ে দাও। তখন পূজারী বললেন, আমি তো কোনো হাড় পাইনি, কোন হাড়ের কথা বলছো? তখন ছায়ামূর্তি বলে, সেই শ্মশানে যে ঘটনা সেটি, সেটা তার পায়ের হাড় এবং সেটি সে ফেরত যায়। পূজারী ছায়ামূর্তিকে বললেন যে হাড়টি তিনি ফেরত দেবেন না, কিন্তু তিনি আর একটা প্রশ্নও করলেন যে ওই হাড়টা ওই স্থানে কিভাবে আসলো। তখন ছায়ামূর্তিটি উত্তরে বলল যে তখন থেকে 20 বছর আগে সে মারা যায়। রূপসা নদীর বিপরীত পারে একটি গ্রামে তারা পরিবার নিয়ে থাকতো। তার বাবা পেশায় ছিলেন একজন নাপিত। মেয়েটি তার গ্রামের একটি ছেলেকে ভালোবাসত। তার পরিবার কোনো অবস্থাতে এই সম্পর্ক মেনে নেয়নি। কিছুদিনের মধ্যে বাবা অন্য এক মেয়ের সাথে বিয়ে দেয়। তখন মেয়েটি রাগে দুঃখে তার গ্রাম ছেড়ে 4-5টি গ্রাম পরে গিয়ে একটি পরিত্যক্ত স্থানে এসে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই গ্রামের লোকেরা লাশের পরিবারের কোনো খোঁজ খবর না পেয়ে বেওয়ারিশ লাশ হিসেবে নদীর এপারে রূপসা শ্মশানের পাশে একটি গাছের নিচে মাটি চাপা দিয়ে রাখে। এই ঘটনাগুলো সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটাই যে এটা সে লাশের কাছ থেকে শুনছে। সময়ের পরিবর্তনের ফলে গাছটি মারা যায় এবং সে একটি গর্তের তৈরি হয় এবং গর্তের ভেতরে যে গর্তটার ভেতরে সেই পুরোহিতটা পড়ে গিয়েছিল। তখন এই কথা শুনে পূজারী মনে মনে ভাবল যে অপমৃত্যুতে মরা নাপিতের অবিবাহিত মেয়ের পায়ের হাড় তার তন্ত্র সাধনার জন্য অনেক কাজে লাগবে এবং সিদ্ধি লাভ করতে পারবে। অন্যদিকে কালো ছায়ামূর্তিটি পূজারীর কাছে অনেক অনুরোধ করলো তার হাড়টি ফেরত দেওয়ার জন্য, কিন্তু কোনো অবস্থাতে পূজারী সে হাড় ফেরত দিতে চাইল না। এই অবস্থায় কোনো ছায়ামূর্তিটি বলল যে হাড়টি ফেরত মানে হাড়টি সে কোনোভাবেই ফেরত দেবে না, তবে একটা কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে তার আত্মার শান্তির ব্যবস্থা করে দেবে পূজারী। এবং এই প্রস্তাবে সেই মেয়েটিও রাজি হলো এবং কিছুদিন পর এক বিশেষ দিনে হিন্দু ধর্মীয় মতে শ্রাদ্ধ শান্তির মাধ্যমে পূজারী তার আত্মা উদ্ধার করলো। তারপর থেকে এই হাড়টি অনেক যত্ন সহকারে, মানে এই প্রস্তাবটি মেয়েই দিয়েছিল এবং পূজারী সেটাতে এগ্রি করেছিল এবং সেই অনুযায়ী সবকিছু হলো। এবং সে যেটা করলো, সেই হাড়টি দিয়ে সে অনেক যত্ন সহকারে এসেছে তার কাছে রাখলো এবং বিভিন্ন মানুষকে তন্ত্র সাধনার মাধ্যমে ভূত পেতনি ও কালো জাদুর প্রকোপ থেকে সেই পুরোহিত রক্ষা করত। তো এইটাই ঘটনা ছিল। এই কাহিনীতে পুরোহিত পূজারী নিজের মুখে আমার মায়ের কাছে বলেছেন। এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা এবং এটি একটি সত্যি। অনেকদিন ধরেই আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব ভেবে সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে ওঠে না। ঘটনাগুলো হয়তো খুব ভুতুড়ে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। পূর্বেই বলে রাখা ভালো যে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো দুর্ঘটনার সমষ্টি। যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। আমার বাবা ছোটবেলা থেকেই ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। 1980 সালে আমার বাবা ও আম্মার বিয়ে হয়। ঘটনার শুরু অনেকটা তখন থেকেই। বলে রাখা ভালো, পৈতৃক সূত্রে আমার দাদুর অনেক জায়গা জমি ছিল এবং আমার বাবা বিয়ের পরে দাদুর থেকে কোনো একটা কারণে আলাদা হয়ে যায় এবং দাদুর সীমানার একেবারে শেষের দিকে বাসা তৈরি করেন। যদিও আমার বাবা যখন বাড়ি বানাতে শুরু করেন তখন তার দাদিরা তাকে ওইখানে থাকতে নিষেধ করেন, কারণ জায়গাটা ছিল ভুতুড়ে এবং বিপদসংকুল। কিন্তু বেপরোয়া ও সাহসী হবার কারণে বাবা কারো কথার তোয়াক্কা না করেই সেখানে ঘর তোলেন। আমার দাদার মুখে শুনেছি যে আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো এক আমলে আগে নদী ছিল এবং আমাদের বাড়ির ওইখানে ছিল শ্মশান ঘাট। আশ্চর্যজনক হলেও সত্য যে এখনো ওখানকার সকল পুকুরগুলো একই সারিতে আছে এবং এরই একইভাবে ভৈরব নদীতে মিশেছে। যাই হোক, ওখানে এক শিমুল গাছ ছিল শুনেছি, যেটা ছিল অনেক বড় এবং পুরনো এবং তার নিচ থেকে নাকি বিভিন্ন সময় বিভিন্ন খাবারের গন্ধ পাওয়া যেত। যাই হোক, বাড়িতে থাকা শুরু করার পর আব্বু এবং আম্মুকে অনেক অদ্ভুত ও ভুতুড়ে ঘটনার সম্মুখীন হতে হয়। যেমন কখনো রাতে বাইরে বেরিয়ে দেখতে পেতেন যে বিশাল সাইজের কোনো একটা বড় ধরনের গরু অনেক উঁচু এবং উঁচু উঁচু মগ ডালের পাতা ভেঙে সে খাচ্ছে। কখনো বা ছায়ামূর্তি
রান্নাঘরে মাছ ভাজির সময় জানালা দিয়ে কেউ হয়তোবা যাচ্ছে, ইত্যাদি ঘটনা। এবং এই ঘটনাগুলো অদ্ভুত শোনা গেলেও সত্যি। এবার প্রকৃত ঘটনায় আসি। পূর্বে যা উল্লেখ করেছি, শিমুল গাছটি আমাদের অনেক ক্ষতি করত। যেমন ওটার নিচে পুকুরে ছায়া পড়ত, যে পুকুরের মাছ চাষের অন্তরায় হয়ে দাঁড়ায়, এবং অনেকগুলো গাছের ও ক্ষতি করত। এরকম নানাবিধ কারণে স্থান সংকুলন করতে আপু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটি কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন, তখন এক রাতে সুবে সাদেকের দিকে তিনি উপলব্ধি করেন কি যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলছে, গাছটি কাটিস না, তোর অমঙ্গল হবে। এই কথা শোনার পর, এবং যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু, যিনি পেশায় ফকির, তার কাছে যান এবং এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু তিনি জানেন না যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন যে আশেপাশে আরো অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। তিনি জানতে পেরেছেন জিনের মাধ্যমে এটা। যেই শোনা সেই গাছটি কাটবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়, এবং সেখান থেকে ঘটনার শুরু পরিবারের সাথে। বলে রাখা ভালো যে আমরা ছিলাম 2 ভাই 2 বোন। আমি সবার ছোট, এবং আমি জন্মগ্রহণ করি নাই তখন। আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্রই আমার বড় ভাই এবং আব্বু মারাত্মক অসুস্থ হয়ে যাওয়া শুরু করেন এবং অনেক কষ্টে সুস্থ হন। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। তখন থেকে একটার পর একটা ঘটনা ঘটে থাকে আমাদের পরিবারের সাথে। যেমন ছোট অবস্থায় আমার বড় ভাইয়া একদিন পানিতে পড়ে যায়, যদিও পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তারপর একদিন যখন সে মাত্র দাঁড়াতে পারে, তখন দেখা যায় সে খেলা করছে, আর তার সামনে অনেক বড় একটা সাপ। যদিও তাকে কামড় দেয়নি, কিন্তু পরিবারের লোকজন দেখা মাত্র সাপটি চলে যায়, এবং আরেকটু হলে সে কয়েকবার গাছ থেকে পড়ে যায়, এরকম একটা অবস্থা। এবং তখন সে বলে যে কি যেন তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে, সে পড়ে যায় গাছ থেকে। এরকমই চলতে থাকে। এরপর ভাইয়ার বয়স যখন 7 বছর হয়, তখন আমি জন্মগ্রহণ করি, এবং ছেলেবেলা থেকেই আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম। বিশেষ করে আমি একা ঘুমলেই অদ্ভুত কিছু স্বপ্ন দেখতাম, যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো, এটা আমি উপলব্ধি করতে পারতাম। কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম, এবং আমি গভীর রাতে যখনই উঠতাম, তখনই কিছু ছায়ামূর্তির আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশেই। এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তীতে এটিতে আমি ইউজড টু হয়ে যাই, ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন। যখন তিনি হেফজোখানায় ভর্তি হন, কিছুদিন পরেই ঘটে সব থেকে হৃদয় বিদারক ঘটনা। আমি আর আমার আম্মু তখন ঢাকায় ছিলাম। বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে। আমি প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছটি কেটে ফেলা হয়েছে, তার পাশেই বড় একটা শিশু গাছ ছিল। সে তখন দেখে যে কি যেন একটা অবয়ব, অনেক লম্বা শরীর এবং পা ঝুলিয়ে গাছের মগ ডালে বসে রয়েছে, এবং তার পা উঁচু, গাছটির মগ ডালে হতে মাটি ছুঁয়ে আছে। এটি দেখে ভাইয়া অত্যধিক রকমের ভয় পায়। তখন সে তাড়াহুড়ো করে রুমে ঢুকলো এবং বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন বাবা সবকিছু শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের সব জায়গায় ঘুরে দেখায়, কিছু নেই। সে দেখে যে কিছু নেই, এবং তবুও তার ভয় কাটেনি। তারপর অনেক হুজুর, কবিরাজ এবং ডাক্তার দেখানো হয়, কিন্তু ভয় পাওয়ার পর থেকে তার বুকে ব্যথার প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মেলে না। পরবর্তীতে কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করে। ভাইয়া মারা যাবার পর থেকে আমাদের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, যা ইতোপূর্বে ঘটা ঘটনাগুলো থেকে ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরো বেড়ে যায়, এবং আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর জায়গায় চলে যেতাম এবং ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হতাম। আমার এই সমস্যা সমাধানের জন্য অনেক হুজুর, কবিরাজ ও ডাক্তার দেখানো হয়েছিল, এবং যেখানে যে হুজুরের সন্ধান পেয়েছেন আমার বাবা মা, সেখানে গিয়েছেন। সেখান থেকে তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতেই যেন সমস্যার সমাধান হয় না। একদিন ঘটনা
এদিকে ঘটনা এখানেই শেষ নয়। আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর একদিন আব্বু স্বপ্ন দেখলেন, কে যেন স্বপ্নে এসে বলল দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এই বলে এখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং কোনো বড় সমস্যায় পড়ার আগে কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে নতুন বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায় আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার একটু ভিন্নভাবে। তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোনো এক লম্বা অবয়ব তাকে বলছে যে তুই বাড়ি ছাড়বি বলে ছাড়ছিস না, তোর অসুবিধা হবে। ঠিক তার পরদিনই আমার খেলাধুলার সময় পেটে তীব্র আঘাত পায় এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি আমি। তারপর থেকে আমার নানু বাড়িতে আমাকে পাঠানো হয় যতদিন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পন্ন না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হবার পর আমরা নতুন বাসায় উঠি, কিন্তু তাতে কি আমাদের ওপর এই নির্যাতন চলতেই থাকে। আরেকটা ঘটনা বলি, যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স 10-এর মতো, বাবা এক দাওয়াতে একা গিয়েছিলেন আমাকে কাকুর কাছে রেখে। তখন আম্মাও বাড়িতে ছিলেন না অসুস্থ থাকায়। এদিকে বাবার ফেরার সময় তার বাসে একটা দুর্ঘটনার কবলে তিনি পড়েন এবং তার ফিরতে রাত 11টার মতো বাজে। আর যেদিন ঘটে এই ঘটনা, সেদিনে আর একটা অদ্ভুত ঘটনা ঘটছে। এসার পরপরই আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শোনেন, কিন্তু এইবার তিনি ডাক শুনেছিলেন আমাদের সেই পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে। সেদিন কি জানি কি ভেবে আমার বড় চাচু আমাকে একা না পাঠিয়ে বড় এক কাজিনকে সাথে পাঠায় এবং তার সাথেই হয়তোবা ওই দিন আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমাদের দুইজনকে গা ছমছম করে ওঠে এবং তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এবার আর কোনো রেসপন্স পাই না আমরা। আমাদের এই অবস্থা শুনে আমার বড় চাচু আবার আমাকে তার কাছে ডেকে নিয়ে যায়, কারণ আমাদের বাসা এবং চাচুর বাসাটা প্রায় পাশাপাশি পড়ে। আব্বু 11টার দিকে আসলে চাচু সব কথা খুলে বলেন এবং আব্বুও বলে যে এই মাত্র তিনি আসছেন এবং বাসায় নাটকের সোজা এইখানে চলে এসেছেন আমার সন্ধানে। এইরকম অদ্ভুত ঘটনা আমার সাথে অনেক ঘটেছে। তাছাড়া এখানে আরো বলে রাখা ভালো যে ইতোপূর্বে আব্বু একদিন স্বপ্ন দেখেন কে যেন তাকে বলছে যে 2 কলসি টাকা দিতে চেয়েছে, কিন্তু তিনি নেননি। আমাদের গ্রামে এমন টাকার স্বপ্ন অনেকেই দেখেছে, কিন্তু যেই বা নিতে চেয়েছে তার 2 সন্তান মারা গিয়েছে। যাই হোক, টাকা নিতে অস্বীকৃতি জানালে বাবাকে ওই জিনিসটা আমাদের পুরনো বাড়ির একটি রুম ভাঙতে নিষেধ করে এবং সেই রুমটি এখনো আছে এবং বাবা দেখে 2 কলসি টাকা ওইখানে মুভ করছে মাটির ভেতর। আমি ছোটবেলা থেকে রাত করে পড়তে পারতাম না। নতুন বাড়িতে আসলেও যখনই জানালা দিয়ে ওইদিকে চোখ যেত তখনই দেখতাম ঘরের ভেতর গভীর রাত্রে আগুন জ্বলছে, কখনো বা কি জানি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ইত্যাদি। আমাদের নতুন বাড়িটার দূরত্ব এবং পুরনো বাড়িটা থেকে বেশি দূরে নয়, বড়জোর 80 থেকে 100 মিটার হবে। এভাবে অনেকদিন চলার পর আমার বয়স যখন 10 বছর, তখন আমরা আল্লাহর করুণা লাভ করি। আমাদের নোয়াপাড়াতে একজন অনেক বড় পীর ছিলেন যাকে আমার মেজ হুজুর বলে আমরা চিনতাম। তিনি একদিন আমাদের একজনের উপরে ভর করা জিন ছাড়াতে আমাদের পাশে আসেন এবং আমার বাবা তাকে নিয়ে আসেন। তিনি আব্বুকে কাছে ডেকে তদবির দেন। আমি ছোট থাকায় বুঝিনি, তবে আমাকে তিনি কয়েকটা উপদেশ দেন, যেমন 12 বছর পর্যন্ত যেন একা না থাকি, সন্ধ্যার পরে যেন বের না হই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি সন্ধ্যায় 3 বার করে সূরা নাস, ফালাক ও ইখলাস পাঠ করি, সেই 3 বার না ডাকলে যেন রেসপন্স না করি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর রহমত তারপর থেকে কোনো সমস্যা হয়নি, কিন্তু এখনো বাসায় গেলে কিংবা বাসার কিছু জায়গায় অন্ধকারে বেরোলে এখন আমার শরীর ভারী হয়ে ওঠে। আমাকে আমাদের বাসা বন্ধ দেওয়া হয়েছে কিনা বা কিছু করা হচ্ছে কিনা এই ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি বা হয় না। তবে কয়েকদিন পূর্বে শুনলাম যে আমার আব্বু নাকি ভয় পেয়েছেন এবং 15 দিনের মতো জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন, যেটাও আমাকে জানানো হয়নি এবং বাসার বাইরে থাকি বলে জানতেও পারি না। পরিশেষে আমার যেন দোয়া করবেন, আল্লাহ যেন ভালোভাবে বাঁচান। অনেকদিন ধরে লিখবো করে বিভিন্ন ব্যস্ততায় লেখা হয়ে ওঠে। আমি যে ঘটনাটি আজ জানাতে চাচ্ছি সেটা ভয়ের কোনো ঘটনা না হলেও একটু অদ্ভুত ধরনের। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2017 সালের 16 এপ্রিল ওই দিন ঘটে এবং ওই দিন আমাদের কলেজের
এইচএসসি প্র্যাকটিক্যাল এক্সাম ছিল। সকাল 10টার মধ্যে এক্সাম শেষ হওয়াতে আমি আর আমার এক বন্ধু মিলে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেই। সঙ্গত কারণে রেস্টুরেন্টের নাম বলছি না, বলে দেওয়া ভালো যে জিগাতলায় অবস্থিত এই রেস্টুরেন্টটি খুবই নাম করা এবং ওই রেস্টুরেন্টের একটি বহুতল ভবনে লিফটের 10 তলায় অবস্থিত। আমরা যখন ওই ভবনটির নিচে পৌঁছাই তখন সময় প্রায় দুপুর 12:30। আমরা ভবনের নিচে ওই রেস্তোরাঁয় অবস্থান নিশ্চিত হয় আমাদের, এবং যদিও নিশ্চিত করি আগে, এবং যদিও আমার বন্ধু আগেও ওই রেস্টুরেন্টে গিয়েছিল, আমরা লিফটে ওঠার জন্য অপেক্ষা করছি। বলে রাখি যে ভবনটিতে 2টি লিফট, যার মধ্যে একটি ব্যবহৃত হয় এবং অন্যটি ব্যবহৃত হয় না। লিফটের বিপরীতেই সিঁড়ি আছে। লিফটের নিচে আসলে আমরা দুইজন লিফটে ঢুকে লিফটের 10 যে বাটনটি সেটি প্রেস করি এবং লিফট শুধুমাত্র আমাদের দুজনে আমরা ছিলাম, আর 10th ফ্লোরে যাওয়ার পর্যন্ত কেউ লিফটে ওঠেনি বা লিফট থেকে নামেনি। আমার প্রশ্ন আসে না, কারণ দুজনেই ছিলেন তারা। আমরা লিফট থেকে বের হয়ে 10th ফ্লোরে নামার পর দেখি যে পুরো ফ্লোরটি সম্পূর্ণ ফাঁকা। না আছে কোনো মানুষ, না আছে কোনো ডেকোরেশন। আমরা ভাবলাম হয়তো ভুলে আমরা ওপরের কোনো ফ্লোরে চলে এসেছি। বুঝতে পারছিলাম না যে ওই ফ্লোরটা ভবনের টপ ফ্লোর কিনা, বুঝতে পারছিলাম যে ওই ফ্লোরটা ভবনের টপ ফ্লোর। রেস্তোরাঁ হয়তো নিচে হবে ভেবে আমরা লিফটের বিপরীতে অবস্থিত সিঁড়ি দিয়ে নিচের ফ্লোরে নামি। একটু আশ্চর্য হলাম এবার, কারণ ওই ফ্লোরটি ফাঁকা এবং ময়লা আবর্জনায় ছড়ানো। এরপর আমরা এক এক করে পুরোটা ফ্লোরে নিচে নামতে থাকি এবং আশ্চর্য হই এটা দেখে যে সবগুলো ফ্লোর সম্পূর্ণ ফাঁকা আর ময়লা আবর্জনা ছড়ানো। এটা মনে হচ্ছিল যে ওই ভবনটিতে শুধু আমরা দুজন মানুষ আছি আর কেউ নেই। 4th ফ্লোরে নামার পর দেখি একজন 12 থেকে 13 বছরের ছেলে হাতে একটি কাঠ জাতীয় কিছু একটা নিয়ে ময়লার স্তূপে কিছু একটা করছে। ছেলেটিকে দেখে আমরা ওই রেস্তোরাঁর কথা জিজ্ঞেস করলে ও আমাদের দিকে এমন ভাবে তাকালো যেন আমাদের কথা বুঝতে পারছে না। কিছু না বলেই ছেলেটি আবার তার কাজ করতে লাগলো, যেটা আগে করছিল। আমরা খুবই অবাক হই আর একটু ভয় ভয় লাগছিল আমাদের। পরের ফ্লোরগুলো পেরিয়ে আমরা আবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসি এবং নিচে নেমে দেখি লোকজন দুটো লিফটে সামনাসামনি দাঁড়িয়ে আছে এবং দুটো লিফট সচল। লিফটের নিচে আসলে আমরাও অন্যদের সাথে সেই লিফটে উঠি, আবারও লিফট 10 বাটন প্রেস করি, আবারও নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকি যে কি ঘটবে বা সেটার জন্য। তেমন কিছুই হলো না। স্বাভাবিকভাবেই প্রতিটা ফ্লোরেই কেউ না কেউ নামছে, আবার কেউ না কেউ উপরে উঠছে, লিফটে ঢুকছে। লিফটের 10th ফ্লোরে আসলে আমাদের সাথে আরো কয়েকজন ওই রেস্তোরাঁয় ঢুকলো। আমরা গভীর বিস্ময়ে দেখলাম আমরা একটি ওয়েল ডেকোরেটেড রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে আছি, যেখানে অনেক লোকজনও ছিল। আমরা কিছু বুঝতে পারছিলাম না। তারপরেও ওখানে খেয়ে আমরা 2টার দিকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি, কারণ লিফটে ওঠার সাহস হচ্ছিল না। নামার সময় দেখলাম প্রতিটি ফ্লোরেই কোনো না কোনো প্রতিষ্ঠান রয়েছে আর সেখানে মানুষজনও আছে। আমরা খুবই অবাক হচ্ছিলাম এটা ভেবে যে প্রথমবার আমাদের সাথে এটা কি হলো। আমরা কিছুই ভাবতে পারছিলাম না, কারণ দ্বিতীয়বার সবকিছু স্বাভাবিক ছিল। তাহলে প্রথমবার কেন এমন ঘটলো? আমার বন্ধুটি এর আগে সেখানে গিয়েছিল। এই ঘটনার পর কয়েকবার ওই রেস্তোরাঁয় গিয়েছিলাম আমরা এবং সব স্বাভাবিকই ছিল। প্রথমবারের মতো অভিজ্ঞতা আর হয়নি। এই ঘটনাটি অনেকের সাথে শেয়ার করেছিলাম, তারাও আশ্চর্য হয়ে বিস্মিত হয়ে অনেকেই বলেছে যে আমরা হয়তো অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছিলাম, কিন্তু নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা আজও পাইনি। কারো কাছে এটার কোনো ব্যাখ্যা থাকলে জানাবেন প্লিজ। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন।